দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অসন্তোষ প্রকাশ, ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। আমরা যারা ইউথ, আমরা এই বিষয়টা কিন্তু নেগেটিভভাবে নিলে আমাদের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি হয়। এখানে ভারত প্রপারলি বাংলাদেশকে সম্মান করে নাই। তথ্য উপদেষ্টা যেভাবে ফিরে এসেছে সেই ফিরে আসা প্রক্রিয়াকে সম্মান জানায়। জাহিদুর রহমানের যে এই যে মর্যাদাপূর্ণ যে পদক্ষেপ, তাকে সাধুবাদ জানাই। দায়িত্ব পেয়ে ইসলামী ব্যাংক কার্যালয়ে নয়া প্রশাসক, দ্রুততম সময়ে পরিচালনা পর্ষদ গঠনের ঘোষণা। সহায়তা পেলেও এখনও কাটেনি তারল্য সংকট। অনেকে 5 লাখ আনছে, 6 লাখ আনছে, তারা হয়তো পাচ্ছে না, কিন্তু যারা কম তারা হয়তো কিছুটা পাচ্ছে। এখান থেকে টাকা দিচ্ছে না। এবার বুথে গেলাম, সবগুলো বুথ বন্ধ পাইছি। অনলি ফর 50,000 টাকার জন্য এখানে চলে এসেছি। সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশনা। সহযোগিতা করবে সিটি কর্পোরেশন। যানজট থেকে মুক্তি পেতে চান নগরবাসী। আলহামদুলিল্লাহ, সরকারে যা উদ্যোগ নিছে, ভালো উদ্যোগ নিছে। এটা যে কোনো একটা সাইট নিয়ে গেলে বাস স্ট্যান্ডগুলো এগুলা জনগণের জন্য ভালো। ঢাকার বাইরে যদি এই বাসগুলো যদি টার্মিনাল থাকে তাহলে তো অবশ্যই ঢাকার একটা যানজট কমবে। নতুন উদ্যোক্তাদের আর্থিক সংকট দূর করতে বাজেটে উদ্যোগ। স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। ব্যাংকগুলোকে নীতি সহজ করার দাবি ব্যবসায়ীদের। কিছু নোটেড জিনিস আছে যেগুলো এখানে শর্ত প্রযোজ্য, ছোট করে যেরকম লেখা থাকে ওই জিনিসগুলো আই থিঙ্ক আরও ক্লিয়ার আপ করা উচিত। যত এগুলো ক্লিয়ার থাকবে তত একটা উদ্যোক্তার কাছে জিনিসটা হ্যাসেল কম হবে। এবারে পুরো আয়োজন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে ভারতের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। সোমবার এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বিকেলে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে ঘটনার নিন্দা ও অসন্তোষ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানের, কিন্তু রবিবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তাকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ 2.5 ঘন্টা বসিয়ে রাখে। পরে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে কলম্বো হয়ে সোমবার ঢাকায় ফেরেন জাহিদুর রহমান। ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়ে গত শুক্রবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে বাংলাদেশ সরকারের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয়। এ বিষয়ে সোমবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এই ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয়। তিনি ঘটনার বিস্তারিত জানতে ভারতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক উইংয়ের যোগাযোগের বিষয়টি জানান। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। It's not welcoming. We don't expect this kind of events to happen. But আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। এই ঘটনা নিয়ে কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনার মধ্যেই বিকালে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঁধেকে তলব করে তীব্র অসন্তোষ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশের সরকার প্রধানের উপদেষ্টার সঙ্গে ভারতের আচরণ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ জনগণ। এ নিয়ে থাকছে আমাদের নিয়মিত আয়োজন জনতার কথা। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত ব্যবহারের ঘটনায় দেশে ফিরে আসা, এই বিষয়টিকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ? আজকের জনতার কথাই শুনবো তাদের কথা। উনি তো রিপ্রেজেন্ট করছে আমাদের বাংলাদেশকে অ্যাকচুয়ালি, তো ওনার আমাদের সরকারিভাবে যদি ওনার কোনো ভিজিট এখানে অ্যারেঞ্জ করা থাকে, তো উনি তো আমাদের পিপলস রিপাবলিক আমাকে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশে। তো ইউজুয়ালি বাংলাদেশের যদি ভারতীয় কোনো ব্যক্তি ডেলিগেট আসে, তো সেই ক্ষেত্রে আমরা যদি এই সেম আনপ্রফেশনালাইজ ওয়েতে যদি তাদের অ্যাড্রেস করি, তখন তারা তো অ্যাকচুয়ালি এটা ভালোভাবে নেবে না। সম্পর্কটা বাংলাদেশ সরকার বর্তমানে শিথিল করার চেষ্টা করছিল, কিন্তু এই যে কাজটা ভারত করলো,
এতে দেখা যাবে বাংলাদেশের তরফ থেকেও এটার একটা ফিডব্যাক আসবে, যাতে আগামীতে সেম একই ঘটনা না ঘটে। এটা বাংলাদেশের নাগরিকদের জন্য একটা লজ্জাজনক ঘটনা। আজকে যদি সেম কাজ আমরা বাংলাদেশে করতাম, ভারতের কোনো প্রতিমন্ত্রী বা ওই পদমর্যাদার কারোর সঙ্গে, এটা নিয়ে অনেক কিছু ঘটে যেত। কূটনৈতিকভাবেও সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা যারা ইউথ, আমরা এই বিষয়টা কিন্তু নেগেটিভভাবে নিলে আমাদের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি হয়, যে আমাদের একজন হায়ার অফিসিয়াল তিনি গেলেন, যে অপমানিত হলেন, জিনিসটা আমাদের কাছে ভালো লাগেনি। এখানে ভারত প্রপারলি বাংলাদেশকে সম্মান করে নাই। তথ্য উপদেষ্টা যেভাবে ফিরে এসেছে সেই ফিরে আসা প্রক্রিয়াকে সম্মান জানায়, কারণ উনি বাংলাদেশকে কোনোভাবেই ছোট হইতে দেয় না ভারতের মতো একটা দেশের কাছ থেকে। আমরা বাংলাদেশ, ভারত তারা অনেক বড় একটা রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র, সবসময় সুসম্পর্ক থাকা উচিত। বাংলাদেশের প্রত্যেকটি আত্মমর্যাদাশীল যে মানুষ, তারা ডক্টর জাহিদুর রহমানের যে এই যে মর্যাদাপূর্ণ যে পদক্ষেপ, তাকে সাধুবাদ জানাই। প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জামাত ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম। সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি করেছেন। বিরোধী দলীয় এই সংসদ সদস্য বলেন, এ ব্যাপারে সরকারের কি কূটনীতিক ব্যর্থতা রয়েছে এবং কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা দেশবাসীর জানার অধিকার রয়েছে। পরে স্পিকার বলেন, এ বিষয়ে নোটিশ দিলে বিবেচনা করা হবে। এর আগে জাতীয় সংসদে 2025-26 অর্থবছরের সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি পুনর্গঠন, মূল্যস্ফীতির চাপ মোকাবেলা এবং অপচয় রোধকে অগ্রাধিকার দিয়ে এই বাজেট পেশ করা হয়েছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি সমন্বয় করতে হয়েছে এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, পুরোহিত, মুয়াজ্জিনদের জন্য সম্মানের মাধ্যমে মর্যাদাপূর্ণ সামাজিক সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এসব কার্যক্রমের জন্য আমরা সম্পূরক বাজেটে ব্যয় এবং ঘাটতির কিছুটা সমন্বয় করেছি। আমরা যখন কোনো ভিন্ন দেশ থেকে ঋণ নেই, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এর বাইরে গিয়ে, তখন দেখা যায় সেখানে সুদের হার অনেক বেশি থাকে এবং দ্রুত সময়ের মধ্যে সেটি পরিশোধেরও একটা চাপ থাকে। সো এই সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে অর্থমন্ত্রী কি করে এই বাজেট বাস্তবায়ন করবেন এবং সম্পূরক বাজেটে যেই টাকা তিনি চেয়েছেন পরিচালন ব্যয়ের জন্য, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও নবনিযুক্ত প্রশাসক জহির হোসেন। সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ সদস্যদের নিয়ে একটি পর্ষদ গঠন করা হবে। এদিকে ইসলামী ব্যাংকে তারল্য সংকট থাকায় আজও চাহিদা অনুযায়ী টাকা উত্তোলন করতে পারেননি এই ব্যাংকের গ্রাহকরা। ব্যাংকিং ব্যবস্থা চলে আস্থার উপর, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই ইসলামী ব্যাংক। গ্রাহকরা আস্থার সংকটে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানেই এই ব্যাংক থেকে 5,000 কোটি টাকা তুলে নিয়ে যায়। এই অবস্থায় বাংলাদেশ ব্যাংক গত রোববার ইসলামী ব্যাংকের পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। আমানতকারীদের স্বার্থ, ব্যাংকের স্থিতিশীলতা এবং ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই আদেশের মাধ্যমে ব্যাংকটির চেয়ারম্যান খুরশিদ আলম সহ সকল পরিচালকের নিয়োগ বাতিল হয়ে যায়। এমন প্রেক্ষাপটে বোর্ডের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে। আস্থার সংকটে গ্রাহকরা ব্যাংকটি থেকে বিপুল পরিমাণ টাকা তুলে নেওয়ায় তীব্র তারল্য সংকট তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেল রোববার ইসলামী ব্যাংককে 2,500 কোটি টাকার জরুরি তারল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক। তারপরও সোমবার গ্রাহকরা কাঙ্ক্ষিত পরিমাণে অর্থ উত্তোলন করতে পারেননি। হয়তো অনেকে 5 লাখ আনছে, 6 লাখ আনছে, তারা হয়তো পাচ্ছে না, কিন্তু যারা কম তারা হয়তো কিছুটা পাচ্ছে। আমার শাখা হচ্ছে হলো রামপুরাতে, আমার এই শাখায় অ্যাকাউন্ট, তো এখান থেকে টাকা দিচ্ছে না। এবার বুথে গেলাম, বুথে সবগুলো বুথ বন্ধ পাইছি। ওখান থেকে হাঁটতে পর্যন্ত আসছি, অনলি ফর 50,000 টাকার জন্য এখানে চলে আসছি। এদিকে দায়িত্ব বুঝে নিয়ে সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে নবনিযুক্ত প্রশাসক জানান, গ্রাহকদের আস্থা দ্রুত ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। জানেন, আমাদের যে ব্যাংক কোম্পানি আইন 1991, সেই অনুযায়ী আমাকে পর্ষদের দায়িত্ব দেওয়া হয়েছে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য এবং গ্রাহকদের যে স্বাভাবিক সেবা, ব্যাংকের যে স্বাভাবিক সেবা
সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে আজকে থেকে আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন গ্রাহক স্বার্থেই ব্যাংকটি সঠিকভাবে পরিচালনা করতে হবে। তা গ্রাহকদের স্বার্থ রক্ষা করার জন্য তারা গ্রাহকদের আপনার টাকা উত্তোলন এবং টাকা জমা দেওয়া এইগুলো যাতে ঠিকমতো চলে, সমস্ত ব্যাংকিং সার্ভিস যাতে গ্রাহকরা ঠিকমতো পায়, এই সমস্ত দিকে তাদের নজর রাখতে হবে। এছাড়া গ্রাহকরা কিভাবে ব্যাংকের প্রতি আস্থা ফিরে পাবে সেই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এস আলমের পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবিও জানান ব্যাংক সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে ইলেকট্রনিক মিডিয়ার বার্তা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় দেশ গড়ার কাজে প্রধানমন্ত্রী গণমাধ্যমের এই সহযোগিতা চান। একই সঙ্গে দেশে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন তারেক রহমান। বৈঠকে দেশের টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন, অর্থনীতি এবং সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতেও গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ লক্ষ্যেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 18ই জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। রাজধানীর যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক সভায় এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, মহাখালীতে রাস্তার উপরে যেন বাস না থাকে সেজন্য পূর্বাচলে বাস ডিপো করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এজন্য সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে। ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক জানিয়েছেন, সায়দাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া গুলিস্তান থেকে টার্মিনাল সরানোর ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঘিরে রয়েছে নানা অব্যবস্থাপনার চিত্র। সহকর্মী জহিরুল মহসান জানাচ্ছেন বিস্তারিত। আমি রয়েছি ঢাকার অন্যতম ব্যস্ত মহাখালী বাস টার্মিনালে। এখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী নিয়ে গন্তব্যে পৌঁছায় অসংখ্য বাস। এই টার্মিনালকে কেন্দ্র করে এর আশেপাশে যে এলাকা রয়েছে সেখানে কিন্তু যানজট তৈরি হয়। নাবিস্কো থেকে শুরু করে এখানে পাশে রয়েছে গুলশান, বনানী এবং সেই সড়ক ধরে চলে গেছে বিমানবন্দর এবং উত্তরায়। মহাখালী বাস টার্মিনালের যেই পাশে বিভিন্ন অলিতে গলিতেও আমরা দেখেছি যে আন্তনগর যে বাস রয়েছে সেগুলো রাখা হয় এবং সেই বাসগুলো রাখার ফলে সেখানেও কিন্তু জনদুর্ভোগ তৈরি হয়, যানজট তৈরি হয়। এটা দীর্ঘদিনের সমস্যা হিসেবেই চিহ্নিত হয়ে আসছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত জানিয়েছেন যে ঢাকার ভেতরে যেই 4টি আন্তনগর বাস টার্মিনাল রয়েছে সেটি শহরের বাইরে সরিয়ে নেওয়া হবে। এর মধ্যে অন্যতম কিন্তু মহাখালীর এই বাস টার্মিনাল। প্রাথমিকভাবে এই বাস টার্মিনালকে সরিয়ে নেওয়া হবে ঢাকার ঠিক কাছেই পূর্বাচলে এবং সেখানে অস্থায়ীভাবে এই বাস টার্মিনাল সেখানে সরিয়ে নেওয়া হবে। সেখান থেকে পরবর্তীতে টঙ্গীতে স্থায়ীভাবে এই টার্মিনালকে স্থানান্তর করা হবে বলে জানা গেছে। ঢাকার ভিতরে বর্তমানে টার্মিনাল অনেকগুলো এটা ঠিক আছে, কিন্তু ঢাকার যে জ্যামজটের কারণে আসলে এগুলো অনেক সমস্যা। যে কোনো একটা সাইড নিয়ে গেলে রাস্তার জ্যামজট থাকবো না। যাত্রীর একটু অসুবিধা হবে, হয়তো অনেকেই ঢাকার আশপাশ থেকে একটু ডিস্টেন্স হইলেও, কিন্তু তুলনামূলক তো ঢাকাবাসীর জন্য তো একটা উপকৃত হবে। বাস টার্মিনাল স্থানান্তরের পাশাপাশি যাত্রীদের জন্য সহজ যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত গণপরিবহন নিশ্চিত করা গেলে ঢাকার যানজট কমানোর এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সাধারণ জনগণ। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। সোমবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানিয়েছেন। আরও বলেছেন, বেনজির আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড নন, তিনি একসময় সরকার চালাতেন। কোনো জায়গায় শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিতি ছিল তার। আগামী 1 মাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত সরকার বেনজিরকে বাংলাদেশে ফেরত দেবে বলে প্রত্যাশা করেছেন চিফ প্রসিকিউটর। আমাদের এখানে তার অনেকগুলো মামলা তদন্তাধীন
বিচারাধীন আছে। আমরা তাকে যদি বাংলাদেশে আনা হয়, আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে। যেগুলোতে বিচার চলছে সেখানে হাজির করা হবে, যেগুলো তদন্তাধীন আছে সেগুলোতেও তাকে রিমান্ডে নেওয়া হবে। তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। এবারে বাজেট প্রসঙ্গ। এবারের বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকার স্টার্ট আপ তহবিল ও এসএমই খাতের জন্য 7,000 কোটি টাকার অর্থায়ন সহায়তার প্রস্তাব এসেছে। তবে প্রশ্ন হচ্ছে, এসব প্রণোদনা কি উদ্যোক্তাদের অর্থের সংকট দূর করবে, নাকি বরাবরের মতোই সীমাবদ্ধ থাকবে কাগজে কলমে? নতুন ব্যবসা শুরু করতে মূলধনের অভাব আর ব্যবসার পরিধি বাড়াতে সহজ শর্তে ঋণ না পাওয়া দেশের বেশিরভাগ স্টার্টআপ ও এসএমই উদ্যোক্তাদের অভিযোগ প্রায় একই। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় এবার বাজেটে স্টার্টআপ খাতের জন্য বিশেষ তহবিল, প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা তৈরি, কর সুবিধা এবং এসএমই উদ্যোক্তাদের জন্য বড় আকারের প্রণোদনা ও স্বল্প সুদের ঋণ সহায়তার প্রস্তাব করা হয়েছে। উদ্যোক্তারা বলছেন, সহজ শর্তে ঋণের কথা বলা হলেও ব্যাংকগুলোর কঠোর জামানত নীতির কারণে বাস্তবে ছোট উদ্যোক্তারা ঋণ পান না। প্রপার একটা গুড বাজেট এসে গেলে যখন আসলে আমার 10 লাখ 20 লাখ টাকার অ্যাকচুয়ালি নিড নেই, তখন লোনটা দেওয়া হয় 20 লাখ টাকা থেকে। এই যে কিছু কিছু নোটেড জিনিস আছে যেগুলো এখানে শর্ত প্রযোজ্য ছোট করে যেরকম লেখা থাকে, ওই জিনিসগুলো আই থিঙ্ক আরও ক্লিয়ার আপ করা উচিত। যত এগুলো ক্লিয়ার থাকবে তত একটা উদ্যোক্তার কাছে জিনিসটা হ্যাসেল কম হবে, তারা আগেই জানতে পারবে, অবশ্যই আগে 10 জায়গায় ঘুরবে না। অর্থায়নের অভাব ও নীতিগত জটিলতায় হাজারো তরুণ উদ্যোক্তা যখন টিকে থাকার চ্যালেঞ্জে পড়েন, তখন বাজেটে এমন ঘোষণা নিয়ে তাদের প্রত্যাশাও অনেক। সরকারিভাবেই আসা উচিত, যাতে স্টার্টআপ অ্যান্ড অলের পার্টগুলো গুছিয়ে ফান্ডিংগুলো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের পার্টটা মানে এসএমই খাতের আগে থেকেই যাতে শুরু হয়। তাহলে আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর আইডিয়া এবং অনেক সুন্দর সুন্দর উদ্যোগ আছে যেগুলো আসলে বিশ্বব্যাপী যাওয়ার মতন। আমি যদি জেনজির কথাই যদি শুধু বলি, তাদেরকে এই জেনারেশনটাকে বলেন না যে প্রপার ইউটিলাইজ করতে হবে, হাতছাড়া করা যাবে না, তাহলে কিন্তু তার দেশের বাইরে চলে যাবে। অর্থনীতিবিদরা বলছেন, প্রকৃত উদ্যোক্তাদের কাছে ঘোষিত তহবিল ও প্রণোদনা পৌঁছানো এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের ব্যাংকারদের মন মানসিকতার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে এবং তার জন্য সেন্ট্রাল ব্যাংকেরও একটা তদারকিও রাখতে হবে, তাই সেন্ট্রাল ব্যাংকে একটু চাপও দিতে হবে তাদের এই মন মানসিকতা পরিবর্তন করার ক্ষেত্রে। এসএমই এন্টারপ্রেনিয়রদেরকে আপনি ঘরে ডেকে নিয়ে আসবেন, বড়কে বলতে হবে যে উই আর মেন্ট ফর ইউ, এবং আমাদের এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এগুলো তোমার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের সাথে কীভাবে ফিট করে এটা চিন্তা ভাবনা করে তুমি তাদেরকে ফাইন্যান্স করবা। সুতরাং তারা তখন সেইভাবে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নেবে। কিন্তু আমরা তো সব জায়গায় কর্পোরেট ফাইন্যান্সিং অ্যাপ্রোচ ব্যবহার করি। বাজেটে ঘোষিত সুবিধা মাঠ পর্যায়ে উদ্যোক্তাদের হাতে পৌঁছানো গেলে কর্মসংস্থান ও বিনিয়োগে কাঙ্ক্ষিত গতি আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অসন্তোষ প্রকাশ, ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। আমরা যারা ইউথ, আমরা এই বিষয়টা কিন্তু নেগেটিভভাবে নিলে আমাদের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি হয়। এখানে ভারত প্রপারলি বাংলাদেশকে সম্মান করে নাই, তথ্য উপদেষ্টা যেভাবে ফিরে এসেছে সেই ফিরে আসা প্রক্রিয়াকে সম্মান জানায়। জাহিদুর রহমানের যে এই যে মর্যাদাপূর্ণ যে পদক্ষেপ, তাকে সাধুবাদ জানাই। দায়িত্ব পেয়ে ইসলামী ব্যাংক কার্যালয়ে নয়া প্রশাসক, দ্রুততম সময়ে পরিচালনা পর্ষদ গঠনের ঘোষণা, সহায়তা পেলেও এখনও কাটেনি তারল্য সংকট। অনেকে 5 লাখ আনছে, 6 লাখ আনছে, তারা হয়তো পাচ্ছে না, কিন্তু যারা কম তারা হয়তো কিছুটা পাচ্ছে। এখান থেকে টাকা দিচ্ছে না। এবার বুথে গেলাম, বুথে সবগুলো বুথ বন্ধ পাইছি। অনলি ফর 50,000 টাকার জন্য এখানে চলে এসেছি। সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশনা, সহযোগিতা করবে সিটি কর্পোরেশন, যানজট থেকে মুক্তি পেতে চান নগরবাসী। আলহামদুলিল্লাহ, সরকারে যা উদ্যোগ নিছে, ভালো উদ্যোগ নিছে। এটা যে কোনো একটা সাইট নিয়ে গেলে বাস স্ট্যান্ডগুলো এগুলো জনগণের জন্য ভালো। ঢাকার বাইরে যদি এই বাসগুলো যদি টার্মিনাল থাকে তাহলে তো অবশ্যই ঢাকার একটা যানজট কমবে।
নতুন উদ্যোক্তাদের আর্থিক সংকট দূর করতে বাজেটে উদ্যোগ, স্বচ্ছতা নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। ব্যাংকগুলোকে নীতি সহজ করার দাবি ব্যবসায়ীদের। কিছু নোটেড জিনিস আছে যেগুলো এখানে শর্ত প্রযোজ্য, ছোট করে যেরকম লেখা থাকে ওই জিনিসগুলো আই থিঙ্ক আরও ক্লিয়ার আপ করা উচিত। যত এগুলো ক্লিয়ার থাকবে তত একটা উদ্যোক্তার কাছে জিনিসটা হ্যাসেল কম হবে। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।